স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। পর্তুগিজ মহাতারকা যার ওপর সবাই তাকিয়েছিল, ভরসা করেছিল যে রোনালদো হয়তোবা একটা জাদু দেখাবেন, কিন্তু নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে একেবারেই ভিন্ন রকম ভাবে দেখা গেছে রোনালদোকে। তিনি তো আসলে গোল করতে পারেননি, তার দলও 1-1 গোলে ড্র করেছে ডিআর কঙ্গোর বিপক্ষে, আর তাতেই কিন্তু বেজায় চটেছেন পর্তুগিজ সমর্থকরা, রোনালদোর সমর্থকরা। দর্শক, আমরা আলোচনা করতে চাই পর্তুগাল এবং ডিআর কঙ্গো ম্যাচ নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কন্টেন্ট ক্রিয়েটর তানভীর মাহি। তানভীর মাহি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সঙ্গে শুভ সকাল। তবে সকালটা মনে হচ্ছে আপনার একটু শুভ যায়নি, রাতে আসলে রাত জেগে খেলাটা দেখেছেন। রোনালদোর উপর বিরক্ত নাকি পর্তুগালের উপর বিরক্ত? পর্তুগালের উপর, এর মাঝখানে রোনালদোর খেলাটাও চলে আসে। সো কেন আসলে রোনালদো এবং পর্তুগাল, মানে এরকম ডিআর কঙ্গো যারা 52 বছর পর এসেছে, আফ্রিকান একটা দল, যেখানে পর্তুগালকে ধরা হচ্ছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়নের দৌড় অনেকটা এগিয়ে রয়েছেন, প্রেডিকশন করা হচ্ছে, তাদের এই দুরবস্থা কেন? ওকে, সো কঙ্গোর যেই ব্যাপারটা, কঙ্গো 52 বছর পর খেলতে এসেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু যদি আমরা কঙ্গোর হিসাবটা চিন্তা করতে চাই, কঙ্গো এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে আফ্রিকা থেকে সেকেন্ড পজিশনে হয়ে, এবং তারা থ্রু আউট দ্য কোয়ালিফায়ার্স এরকমই পারফর্ম করে গেছে যে তারা সলিড ডিফেন্স করবে, যেরকম ডিফেন্স তাদের আমরা দেখতে পারছি। তো তারা এই ধরনেরই ডিফেন্স করবে এবং তাদের স্কোর লাইনগুলো অনেকটা এরকম হবে 0-0, 1-0, 2-1। তো আমরা তাদের খেলার ধরনটা বুঝি, কিন্তু পর্তুগালের কথাটা যদি বলতে চাই, পর্তুগাল অ্যাজ আ স্কোয়াড অনেক ভার্সেটাইল, কিন্তু এটা আসলে ম্যানেজারের উপর অনেকখানি ডিপেন্ড করে যে সে এই পুরো ভার্সেটালিটিটা কিভাবে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে কাজে লাগাচ্ছে, যেটা কিনা আমরা দেখতে পারছি যে আসলে ম্যাচের মধ্যে পর্তুগাল যেই সেট আপে খেলতে নামছে এর মাঝখান থেকে কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জটা দরকার আসলে। এটা ক্লাব ফুটবল না যে আমরা সেম সিস্টেমে অনেকদিন খেলে যাব, তারপর হচ্ছে গিয়ে অনেকদিন পরে চেঞ্জ করব। যেহেতু রোনালদো যে জিনিসটা বলছে যে 6-7 ম্যাচের টুর্নামেন্ট, তো 6-7 ম্যাচের যেহেতু টুর্নামেন্ট, অফকোর্স প্রত্যেকটা মোমেন্টে স্টেপ আপ করতে হয়, যেটা কিনা পর্তুগাল গতকাল করতে পারে নাই। আমরা যদি একটু মেসির সঙ্গে তুলনা করি, যেটা আসলে তুলনা করা হচ্ছে, আপনি যদি ব্রাজিল ম্যাচ দেখেন, আপনি যদি ফ্রান্সের ম্যাচ দেখেন, এবং আপনি যদি আর্জেন্টিনা ম্যাচ দেখেন, যে যাদের উপর আসলে প্রত্যাশাটা বেশি, রোনালদো কি এই যে মানে মেসি হ্যাটট্রিক করলো তার কয়েক ঘন্টা পরে আবার তার খেলাটা ছিল, এই সব কিছু মিলে কি একটু বেশি চাপ পড়ে গেল কিনা? রোনালদোর উপর পিয়ার প্রেসার যে পড়েছে এটা তো 100% আমি শিওর। কারণ আগের দিন রাতের বেলা এমবাপ্পে 2টা গোল দিল, হালান্ড 2টা গোল দিল, রাইট, মেসি যে হ্যাটট্রিকটা স্কোর করলো, মানে ইট ওয়াজ এভিডেন্ট যে রোনালদোর উপর প্রেসার যাবে। এর উপর এই সিজনে যদি বেস্ট প্লেয়ার যদি আমরা ক্লাব ফুটবলে বলতে যাই, হ্যারি কেন, সেও গতকাল রাতের বেলা 2 গোল দিয়েছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ওই প্রেসারটা ছিল শুরু থেকে, যে আচ্ছা ঠিক আছে স্টেপ আপ করতে হবে, মেসি গোল দিয়ে দিছে, হ্যাটট্রিক করে ফেলছে অ্যাকচুয়ালি, বাট আনফরচুনেট। মানে রোনালদো কি কোনোভাবে দর্শক হিসেবে ছিল কিনা? মাঠে তো দেখলাম যে মানে দর্শকরা যদি পারলো মাঠের নামতো, সেটাই মনে হচ্ছে যে রোনালদো করলো, দাঁড়িয়ে আছে ডিবক্সের সামনে। জিনিসটা আসলে ওইরকম না। সাপোজ পর্তুগালের এই টিমটা আমি যদি একটু ভেঙে বলতে যাই, সেইখানে আমরা দেখতে পারবো যে রোনালদোর সাথে পেদ্রো নেতো খেলতে নামছে। তো আমরা জানি যে রোনালদো প্রেস করে না, সেই কারণে পেদ্রো নেতো এমন একটা উইঙ্গার যাকে দিয়ে কিনা ওই ফিজিক্যাল জিনিসটা কাভার আপ করে রবার্তো মার্টিনেজ। আর যেহেতু রোনালদো খেলতে নামছে, এই জিনিসটা খুব এভিডেন্ট হয়ে যায়, যেহেতু কঙ্গো একটা লো ব্লক টিম, মানে ক্রস যেতে হবে, ইদার বক্সের বাইরে থেকে শুট করতে হবে, না হলে 1v1-এ ড্রিবল করে বিট করতে হবে। এটা একদম বেসিক যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে কঙ্গোকে হারাবো। কিন্তু রবার্তো মার্টিনেজ যেহেতু শুরু থেকে স্টার্ট করছে যে আমি ক্রসিং এর দিকে ফোকাস করব, ক্রসও অ্যাকুরেট যাচ্ছিল না। হ্যাঁ, রোনালদো চান্স পাইছে এবং মিজারেবলি মিস করছে, কিন্তু ওই চান্স ক্রিয়েশনটাও হচ্ছিল না। ওরা 70%-এর উপর পজিশন রাখছে। আপনি যেই দুটো চান্স পেয়েছেন, আমি যদি রোনালদোর কথাই বলি, একেবারে মানে গোল হওয়ার মতোই তো একদম। মানে তিনি নিজেও হতাশ, এবং দেখলাম যে বাকি তার যারা টিমমেট তারা বল ছুঁড়ে মারছেন, তার উপরও বিরক্ত বলা যেতে পারে। আপনি কতটা বিরক্ত হয়েছেন ওই মুহূর্তে যখন এরকম দুটো গোল একেবারে হওয়ার মতোই ছিল? আমি আসলে পুরাটা খেলা দেখেই পর্তুগালের উপর অনেকখানি বিরক্ত, কারণ আমার এই বিশ্বাস ছিল যখন মেসির হ্যাট্রিক আমি দেখে ফেলছি, আমার একটা প্রি ক্যালকুলেশন ছিল যে রোনালদো যদি এই ম্যাচে ভালো পারফর্ম করতে নাও পারে, দ্য স্কোয়াড ইজ গুড ইনাফ যে ম্যাচটা অ্যাটলিস্ট বের হয়ে যাবে, ম্যাচটা অ্যাটলিস্ট পর্তুগাল জিতে বের করতে পারবে, এই প্রি ক্যালকুলেশনটা ছিল। কিন্তু যখন আমি সার্বিকভাবে চিন্তা করতে গেছি, রোনালদোটা এক্সপেক্টেড ছিল যে খারাপ খেলতেও পারে, কিন্তু পর্তুগাল এত বাজে খেলবে সেটা আমি চিন্তা করিনি। মানে রোনালদোর যদি এই বিষয়টাই বলি, 90 মিনিট মাঠে থেকে মাত্র 25 বার তিনি বল টাচ করেছেন, এটা তো খুবই দৃষ্টিকটু, এবং তার ক্যারিয়ারে মনে হয় না যে কখনো এমনটা ঘটেছে বিশ্বকাপের মঞ্চে। এই নিয়ে 6 বার তিনি বিশ্বকাপটা খেলছেন, রেকর্ড। সেখানে মেসিও খেলেছেন, বয়সটা কিন্তু দুজনের খুব বেশি তফাৎ নয়। আপনার কি মনে হয় কোনোভাবে রোনালদো একটু বাধ্য হয়ে মানে অনেকটা জোর করে বা বিশ্বকাপটা খেলছেন, যেটা না খেললেও হতো? মানে ট্রফির সেই যদি বলি শিরোপা বা বিশ্বকাপের যেটা ক্ষুধা,
এটার জন্য অনেকটা বাধ্য হয়ে তিনি বিশ্বকাপটা খেলছেন? মানে মানে ওই ফিটনেসের ব্যাপারটা সবকিছু মিলিয়ে মানে ওই হাঙ্গারটা রোনালদোর শুরু থেকেই, যে রোনালদো ওয়ার্ল্ড কাপটা খেলবে। রোনালদো ইভেন এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও বলে আসছে, বা এরকম কিছু নিউজ আমরা দেখতে পারছি যে রোনালদো পরের ওয়ার্ল্ড কাপের ব্যাপারেও বলতেছে যে আমি ওই পর্যন্ত ফিট থাকবো। সো দ্যাট শুড নট হ্যাপেন। কিন্তু দেন এগেন রোনালদো এখন যে ফিটনেস বা এখন যে ফর্ম, সেটা যদি চিন্তা করতে যাই, রোনালদো ইজ অ্যান অ্যামেজিং 25 মিনিটস ইউটিলিটি প্লেয়ার। আমরা যদি চিন্তা করতে যাই 65 মিনিট পর্তুগাল টিম খেলে ফেলছে, তখন বাকি 25 মিনিট রোনালদো ক্যান কাম, এবং আমি শিওর যে রোনালদো ওখানে নিজের যতটুকু খেলা দেখানোর আছে ওই 25 মিনিটে দেখা অ্যাটলিস্ট গোল বের করতে পারবে। কিন্তু যদি 90 মিনিট বলতে যাই, 90 মিনিট আসলে একটা লম্বা সময়। তো ওই স্ট্রেসটা আসলে রোনালদোর এখন আর কিন্তু গেমের কোচ মধ্যে যেটা নাই। বলছেন যে আসলে যার গোল করার কথা, মানে রোনালদোর উপরে তিনি স্কোরারের ভরসা রাখছেন, কিন্তু তাকে হয়তো বা বলের যোগানটা ঠিকমতো দেয়া হয়নি। রোনালদোকে তিনি এই জায়গাটা একটু সেফ সাইডে নিয়ে খেলছেন যাতে তার উপর প্রেশারটা না পড়ে। রোনালদো একটা পোস্ট দিয়েছেন ম্যাচের পর যে তারা আবার ফিরে আসবেন, তিনি নিজেও একটু বিরক্ত। সবকিছু মিলিয়ে যদি বলি যে পরবর্তীতে আসলে কিভাবে কামব্যাক করবে, আজকে তো আরো একটা ম্যাচ হচ্ছে এই গ্রুপেরই। সো উজবেকিস্তানও ডিফেন্সিভলি একটা সলিড টিম, আর নেক্সট ম্যাচ তো তাদের সাথেই। কিন্তু যদি আমরা কোচের কথা বলতে চাই, রবার্তো মার্টিনেজ, প্রথমত মানে এই অ্যাকাউন্টেবিলিটিটা পর্তুগাল টিমের নিতে হবে, রোনালদো নিজের নিতে হবে যে আচ্ছা ঠিক আছে আমাদের চেঞ্জেস অ্যাকসেপ্ট করতে হবে। মানে রোনালদো যদি কোনো ম্যাচ স্টার্ট না করে এবং সে পরে এসে মানে প্রি ক্যালকুলেটেড থাকে যে আচ্ছা ঠিক আছে পরে এসে সে ভালো সাপোর্ট করতে পারবে, দেন ওই জিনিসটার দিকে যাওয়া উচিত। আর রবার্তো মার্টিনেজ, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন তার হাতে নষ্ট হয়েছে, এখন আমার টিমের গোল্ডেন জেনারেশন তার হাতে। আই এম নট হোপফুল অ্যাবাউট হিম। আমি হোপফুল টিমটাকে নিয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি যে দিনকাল ভালো যাচ্ছে না আসলে। ম্যাচের পুরোপুরি সিনারিও দেখে মাঝে মধ্যে মনে হয়েছে, বা আপনার কি কোনোভাবে একটু খটকা লেগেছে কিনা যে টিমমেটদের সঙ্গে রোনালদোর ভালো একটা বন্ডিং নাই? একে তো আসলে সবাই ক্লাব ফুটবলের জন্য ব্যস্ত থাকে, তারপরেও আমরা মাঝে মধ্যে এই অভিযোগটা শুনি যে রোনালদোকে আসলে পাস দেওয়া হয় না, এবং অনেকে আসলে তার উপর দেখছিলাম ওই যে বলটা নিক্ষেপ করে ফেলে দিচ্ছে, যে তিনি গোল দিতে পারেননি, তাকে একেবারে গোল করার মতো বল তৈরি করে দেওয়ার পর তিনি পারছেন না। বন্ডিং এ কি কোনো সমস্যা দেখছেন কিনা আপনার টিমে? আমার কাছে লাগে যে মানে প্রফেশনাল ফুটবলে এভরিওয়ানস ফ্রাস্ট্রেটেড অন দ্য ফিল্ড যে কোনো সিচুয়েশনে, কিন্তু মানে দে ডু হ্যাভ আ গুড বন্ড। আমি চিন্তা করি যে মানে এতদিন যেহেতু ফুটবল খেলতে হচ্ছে, আর রোনালদো ওদের জন্য যেরকম একটা ক্যারেক্টার, সেই হিসাবে ফ্রাস্ট্রেশন থাকতে পারে অন ফিল্ড, যেটা কিনা অন্য যে কোনো সাধারণ টিমমেটের প্রতি থাকতে পারতো যদি মানে রোনালদোর জায়গায় অন্য কেউ মিস করতো। বাট বন্ডিংয়ে আমার কাছে লাগে না যে দের ইজ আ প্রবলেম। রোনালদোর যে বয়স, এবং আমরা যদি মেসির সঙ্গে এই ব্যাপারটা আবার একটু তুলনা করি, যে শোনা যাচ্ছিল যে মেসিকে হয়তো বা 90 মিনিট খেলাবে না। আমরা যদি আবার নেইমারের সঙ্গে তুলনা করি, তিনি হয়তো বা ইনজুরি প্রবণ, তার কথাটাও শোনা যাচ্ছিল তিনি হয়তো বা প্রথম একাদশে থাকবেন না, পরবর্তীতে খেললে তিনি হয়তো 15-20 মিনিটের জন্য খেলবেন। সেখানে রোনালদো 90 মিনিট খেলছেন। পরবর্তী ম্যাচগুলোতে আসলে পরিবর্তনটা কি আনতে হবে? রোনালদোকে 90 মিনিট খেলানো উচিত হবে কিনা? পরবর্তী ম্যাচগুলোতে আমার কাছে লাগে যে আসলে যদি আমরা টিম বাই টিম চিন্তা করতে যাই, আমাদের অবশ্যই জিনিসটা এইভাবে আগায় নিতে হবে যে যেই টিমটা ডিফেন্সিভ, সাপোজ কঙ্গোর এগেইনস্টে আমি হয়তো এরকম প্লেয়ার প্রিফার করতাম যারা কিনা 1v1-এ ভালো। সাপোজ আমি জোয়াও ফিলিক্সকে হয়তো প্রিফার করতাম ইভেন আফটার যে সে হচ্ছে গিয়ে সৌদি লিগে খেলতেছে। আমি হয়তো চিনকাওকে প্রিফার করতাম সে স্পোর্টিংয়ে খেলার পরও, কারণ এই প্লেয়ারগুলো একটু ট্রিকি, 1v1-এ ভালো, তাদের শটটা আছে। রোনালদোকে আমার বল সাপ্লাই দিতে হচ্ছে, বাট তারা যদি একজন প্লেয়ারকে ড্রিবল করে বের হয়ে যেতে পারে, তখন স্পেস বের হচ্ছে। তো আমার দেখতে হবে যে টিম বাই টিম আসলে সেটআপটা কিরকম হতে যাচ্ছে। আর পর্তুগালের এই টিমের ভ্যারিয়েশনটা আসলে অনেক আছে যদি ইউটিলাইজ করা পসিবল হয়। তো সেই জিনিসটা ততদিন পর্যন্ত করা পসিবল হবে না যতদিন পর্যন্ত ওরা একসেপ্ট করতেছে না যে আচ্ছা ঠিক আছে আমরা এই সেট জিনিসটার বাইরেও খেলতে পারবো। আর রোনালদোকে আমার কাছে লাগে যে রোনালদো ফর 25 মিনিটস টু 30 মিনিটস ইজ অ্যান অ্যামেজিং ডিল। সে এসে অনেক ভালো সাপোর্ট দিতে পারবে, কিন্তু 90 মিনিট একটা এরকম টিমের এগেনস্টে খেলা আমার কাছে লাগে যে হি ইজ নট দেয়ার এনিমোর। গতকালকে ম্যাচটা দেখেছেন আর্জেন্টিনার, দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে আলজেরিয়ার বিপক্ষে। লাতিন আমেরিকার একটা দেশ, ব্রাজিলের ম্যাচটাও দেখেছেন মরক্কোর বিপক্ষে। আর্জেন্টিনার ম্যাচটা দেখে কেমন লেগেছে সেটা একটু জানতে চাই, এবং ওই যে প্রত্যাশার কথাটা বলছিলেন একটু ব্যাখ্যা জানতে চাই। আপনার সঙ্গে তো অন্যান্য ফ্রেন্ডরা ছিল, এবং পর্তুগালে যারা ফ্যান রয়েছে তাদেরকে একটু খোঁচা মেরে অনেকে বলে যে পর্তুজিল। আপনারা হয়তো বা কালকে আলজেরিয়ার সমর্থক ছিলেন। নট নেসেসারিলি, কিন্তু মানে আর্জেন্টিনার যে খেলা সেটা 2022 ওয়ার্ল্ড কাপে যেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে তাদের থেকে ভালো খেলা। যেহেতু আমরা তখনও যেসব মিডফিল্ডারকে দেখতে পারছি, ম্যাকালিস্টারের কথা বলি, এনজোর কথা বলি, রদ্রিগো দে পলের কথা বলি, এইসব প্লেয়াররা এই সিজনে যে নিজেদের ক্লাব ফুটবলে কাঁপাইছে ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স এবং জিতার এক্সপিরিয়েন্স যেটা কিনা তারা খুব ইয়াং বয়সে পেয়ে গেছে, তাদেরও এক্সপিরিয়েন্সটা আছে যে ন্যাশনাল জার্সিতে আসলে
প্রেশারটা কীরকম থাকে এবং ওইটা কিভাবে হ্যান্ডেল করতে হয় তাদের ক্লাব ফুটবলটা যেমনই যাক না কেন। সো ওয়েন এভার উই স যে আচ্ছা ঠিক আছে ওরা ন্যাশনাল জার্সিতে আবার খেলতে নামছে, উই স দ্যাট যে দে আর প্লেইং অ্যাকচুয়ালি গুড, ওদের কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে, সবাই আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফর্ম করতেছে এবং আমার কাছে লাগছে যে 26-এর আর্জেন্টিনা 22-এর আর্জেন্টিনা থেকে ভালো খেলতেছে। এটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট দেন এগেন আমার কাছে এটাই মনে বিশেষ করে মেসির খেলাটা দেখে কি মনে হয়েছে যে তার বয়সটা কি কোনো একটা মানে জাস্ট একটা সংখ্যা মনে হলো যে যেভাবে আসলে তিনি 3টা গোল করলেন এবং বারবার একটা জিনিস বলা হচ্ছে যে হয়তো বা আর্জেন্টিনা বা মেসি তারা পেনাল্টি দিয়ে হয়তো বা তারপর পরে রাউন্ডগুলোতে যাবে। গতকালকের ম্যাচ দেখে একবার এটা মনে হয়েছে কিনা? মেসিকে আমার কাছে দেখে লেগেছে যে মেসি পুরোটা সময় খেলা যে কোনো টিমের জন্য এটা একটা ক্রাইম, কারণ মানে এটা একটা স্বাভাবিকভাবেই যে মেসির খেলা উচিত না, সুযোগ দেওয়া উচিত অন্য টিমদেরকে। আর একটা ফ্রি ফ্লোয়িং মেসি, যেই মেসির কোনো দায়ভার নাই যে আমার নিজের দেশকে কিছু একটা জিতাইতে হবে, ওর কোনো ধরনের ওই রেসপন্সিবিলিটিটা নাই যে সে না করলে হবে না। তো মেসি এখন ওই দায়ভার মুক্ত। তো সেই ক্ষেত্রে মেসি যেহেতু দায়ভার মুক্ত, মেসি কি করতে পারে দায়ভার মুক্তভাবে আমরা সেটা গতকালকে দেখে ফেলছি যে হি ইজ জাস্ট প্লেইং, হি ইজ জাস্ট এনজয়িং হিমসেলফ। ওর ইমোশনস আমরা দেখতে পারতেছি, ওর খেলা দেখতে পারতেছি, ও হাসতেছে, কান্না করতেছে, সব কিছু করতেছে। এখানে আসলে রোনালদো এবং মেসির মধ্যে পার্থক্য কোন জিনিসটা আপনার মধ্যে আসে যে যখনই আসলে মেসির খেলাও দেখলেন রোনালদোর খেলাও দেখলেন, মানে কোন জায়গাটা রোনালদোর ক্ষেত্রে একটু ঘাটতি ছিল বলে মনে হচ্ছে? আচ্ছা, রোনালদো আর মেসির খেলার মাঝখানে তফাৎ তো অনেক বেশি, এবং মেসি যেই ধরনের প্লেয়ার রোনালদো অফকোর্স সেই ধরনের প্লেয়ার না। কিন্তু রোনালদো যেভাবে নিজেকে সেলফমেড করে নিয়ে আসছে, আমার কাছে লাগে রোনালদোর খেলার মধ্যে ঘাটতি এই জিনিসটা না যে রোনালদোর ক্যাপাবিলিটি কতটুকু। কারণ রোনালদোর কথাও যদি আমি বলতে চাই, ফুটবল এরকম ম্যাচ না যে একটা প্লেয়ার 90 মিনিট ভালো খেলবে। কারণ আমরা ফ্রান্সের ম্যাচেও দেখতে পেরেছি যে ফ্রান্স 60 মিনিট পর্যন্ত কিছু করতে পারে নাই, কিন্তু মোমেন্ট ঘুরে গেছে জাস্ট চোখের পলকে। তো রোনালদো এখন ওই রকমই প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে মোমেন্টামের উপর বেস করে যদি খেলে তাহলে ভালো। ইটস অল অ্যাবাউট প্ল্যানিং যে আসলে কাকে কিভাবে ইউটিলাইজ করা হচ্ছে। মেসিও যদি আমরা দেখতে যাই যে পুরো ওয়ার্ল্ড কাপে 90 মিনিট না খেলে শুধুমাত্র 60 মিনিট করে প্রত্যেকটা গেম খেলতেছে, আমরা মেসির কাছ থেকে আরও বেশি জিনিস দেখতে পারবো। কারণ ওই যে এনার্জি যেটা কিনা সে 90 মিনিট দিত, সেটা এখন 60 মিনিটে সে ইউটিলাইজ করে হি ক্যান ডু ওয়ান্ডার্স। ওই জিনিসটাও রোনালদোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। আপনি যেটা বলছিলেন যে পর্তুগিজের যে কোচ রয়েছেন রবার্তো মার্টিনেজ, যে তিনি আসলে অন্যান্য দলগুলোকে মোটামুটি ধ্বংস করে তারপর এখানে এসেছেন। জি, জি, জি। এখন আপনারা একটু ভয় আছেন যে আপনাদের দলটাকে না আবার শেষ করে দেন, তো এই জন্য কি জার্সি বদলানোর জন্য পরিকল্পনা করছেন কিনা? একদমই না, একদমই না। আমি তাহলে 2010 সাল আপনাদেরকে থেকে পর্তুজিল কেন বলা হয় এটা? প্রথমত মানে এটা মানে আমি দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা যারা ব্রাজিল আর পর্তুগাল একসাথে সাপোর্ট করেন, মানে এই ন্যারেশনটা আর কইরেন না প্লিজ। কারণ আমি পর্তুগাল সাপোর্ট করি 2010 সাল থেকে। আমি এখনো পর্তুগাল ব্রাজিল মিলে পর্তুজিল হয়ে আসি। আমি এটা কাউকে বুঝাইতে পারি না যে ভাই আমি ব্রাজিল সাপোর্ট করি না। কিন্তু ব্রাজিলের অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখিনি মরক্কোর বিপক্ষে যদি বলি, এবং যদি বড় দলগুলোর কথায় যদি আমরা স্পেশালি বলি, স্পেন কেপ ভার্দের সঙ্গে যেটা করেছে সেটা আসলে এক ধরনের ক্রাইম। অনেকে বলছেন যে যেই দলটাকে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি তারা পারলো না। নেদারল্যান্ডস জাপান যদি ম্যাচটা আমরা দেখি সেখানেও আসলে ড্র হয়েছে, এবং বিগ ম্যাচ যদি বলি গতকালকেরটা, সেটা তো আসলে প্রত্যাশা অনেক বেশি ছিল। অবশ্যই। যেখানে জার্মানি আসলে যদি বলি যে কুরাসাওকে উড়িয়ে দিয়েছে, সেখানে হয়তো অনেকে ভেবেছিল যে রোনালদো হয়তো এক খালি গোল দিবে, সেটা কিন্তু হয়নি। মানে কতটুকু শঙ্কিত আপনারা? মানে আমরা সবচেয়ে আন্ডার এস্টিমেট যেই টিমটাকে করেছিলাম এই গ্রুপের মধ্যে, দ্যাট ওয়াজ কঙ্গো। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ধারণা আছে যে আচ্ছা ঠিক আছে উজবেকিস্তান কেমন খেলবে, কলম্বিয়া তো অফকোর্স ভালো টিম। সেই জায়গায় কঙ্গো আমরা চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে প্রবাবলি দ্য থার্ড অপোনেন্ট যাদের এগেনস্টে উইনটা ইজি হয়ে যাবে। শঙ্কিত তো অবশ্যই। এখন মানে সিচুয়েশনস অনেক ডিফারেন্ট হবে, সিন অনেক ডিফারেন্ট হবে। আমরা যে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগালের কোয়ার্টার ফাইনালের ম্যাচ চিন্তা করছিলাম যে দুই টিমই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যদি যায়, এখন মানে আই হ্যাভ হাই ডাউটস যে পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি হবে না আসলে, কারণ অলরেডি উই লস্ট পয়েন্টস। তো এই ম্যাচ শেষে আসলে সোশ্যাল মিডিয়ায় তো নিশ্চয়ই অনেক বেশি কথা শুনতে হচ্ছে। আপনার যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারাও তো নানাভাবে খোঁচা দিচ্ছে। ম্যাচের পরবর্তী আসলে কি ঘটলো? ম্যাচের পরবর্তীতে আসলে আমি এই জিনিসটা ম্যাচ চলাকালীন সময় একসেপ্ট করে নিয়েছি যে আমার বেস্ট হইতে হবে। মানে এটা নিয়ে কোনো ধরনের কাউন্টার করার কোনো স্কোপ নাই যে আমি এসে বলবো দুইটা সাফাই গাবো না। পর্তুগাল যেই ফুটবল খেলছে, এত ভালো স্কোয়াড, এত ভালো টিম থাকার পরও মানে আমার কাছেই আনএক্সেপ্টেবল। তো সেই হিসাবে তো ট্রোলটা স্বাভাবিক। যদি আপনার সুযোগ থাকতো, ধরেন পর্তুগালে এমন কাউকে বাদ দিয়ে এমন কাউকে নিতে অন্য দল থেকে ভাই নিয়ে কোনোভাবে আপনার যে প্রত্যাশা সেটা পূরণ করতেন, মানে কোচের ভূমিকা আপনি কাকে নিতেন? মানে যে কোনো দল থেকে আমি যে কোনো প্লেয়ার নিতেই পারেন। আচ্ছা মানে তাহলে আমার আর মনে করেন যে
পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতুক না জিতুক সেটা পরের আলাপ। আমি খুব করে চাই এটা যদি ফিউচারে চ্যারিটি ম্যাচও হয়, মেসি রোনালদোকে আমি একসাথে একটা গেমের মধ্যে দেখতে চাই। ইন দ্যাট কেস মানে কালকে ওই গোল করার পর আরো বেশি আফসোস হচ্ছে কিনা যে এরকম একটা প্লেয়ার যদি এই মুহূর্তে আমার থাকতো বা আপনার হাতে ক্ষমতা থাকতো, নিশ্চয়ই দেখিয়ে দিতেন। নট নেসেসারিলি যে কালকের খেলা দেখার পরে, বাট সবসময় আপনি এটা চান সবসময় এটা চাই। হ্যাঁ, যে দুজনকে একসাথে, অফকোর্স। হ্যাঁ, তাতে তো নিশ্চয়ই ভালো লাগা কাজ করবে। কিন্তু রোনালদো মেসির মধ্যে যে ফ্যানদের মধ্যে যে দৌড়টা রয়েছে বা দূরত্ব রয়েছে, সেটাও তো মনে হয় খানিকটা এক হবে এর মাধ্যমে, যদি কখনো সেটা সম্ভব হয়। সেটা একেবারেই এক হয়ে যাওয়া উচিত। যে আমরা মানে অ্যাটলিস্ট আমরা 15 বছর ধরে তো ঝগড়া করতেছি, তো সেই হিসাবে 15 বছর পরে আমরা যদি ঝগড়া মিটাই দিতে পারি দুইজন প্লেয়ারকে এক টিমে দেখে, ওয়াই নট। এই যে মাঝে মধ্যে ধরেন রোনালদোকে অনেকে বলে যে তিনি সেলফিশ প্লেয়ার, মানে শুনতে একটু কটু লাগে। আবার যদি আপনি দেখেন যে মেসির যে একটা ভালো মানুষ বলবো না ঠিক এভাবে, যে তার যে স্পোর্টসম্যানশিপ যে ব্যাপারটা, সেটাকে অনেকে পছন্দ করেন, হয়তো বা অন্য দলকে সাপোর্ট করেন কিন্তু মেসির জন্য হয়তো বা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। আমিও মেসিকে পছন্দ করি। তো মাঝে মধ্যে যখন আবার আপনি রোনালদো এবং মেসি নিয়ে ঝগড়া করেন, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? আচ্ছা, মেসি আর রোনালদোকে নিয়ে প্রথমত আমি ঝগড়ায় যেতে চাই না পার্সোনালি, কারণ যখন চলে আসে যখন ঝগড়াটা। রোনালদো ছোটবেলা থেকে আমার আইডল, তো আমি ওই জায়গায় কখনোই কম্প্রোমাইজ করি না। মানে আমার যদি ডিবেটটা এরকম হয়ে যায় যে ডিবেটটা বাজে, মানে খুবই ভুল লজিক দিয়ে আমার আগায় নিতে হচ্ছে, তখন আমি আগায় নিতে চাবো। মাথা ঠেলে হলো আপনি রোনালদো, ইয়েস, মানে সেখানে গিয়ে আপনি ওই প্রতিপক্ষকে সু বলে উড়িয়ে দিবেন, দিতেই হয়। আচ্ছা, যে এরপরে যে ম্যাচগুলো রয়েছে, ধরেন আর্জেন্টিনা যেভাবে উঠছে, তো আর্জেন্টিনাকে নিয়ে যদি এবার বলি, রোনালদোর হাতে বিশ্বকাপটা দেখলে হয়তো বা সেটা পূর্ণতা পাবে। রোনালদোর সবই আছে কিন্তু একটা বিশ্বকাপ নেই। গতবারের যেটা হয়েছে যে আর্জেন্টিনার মেসি, তার একটা ক্ষুধা ছিল, এবং কিন্তু আমরা কেন যেন মনে হচ্ছে রোনালদোর মধ্যে সেই ক্ষুধাটা দেখতে পাইনি। এটা কি নিজেকে একটু গা বাঁচিয়ে খেলা কিনা? এবং আপনি যেটা বললেন যে তারা আসলে প্রতিপক্ষকে একটু দুর্বল ভেবে এই হোমওয়ার্কটা করেছিল, খুব বেশি পড়াশোনা করেনি, সেটার একটা প্রভাব পড়ছে কিনা? না, আমার কাছে লাগে যে মানে ওরা স্টাডি করেছে তো অফকোর্স, কিন্তু ফার্স্ট গোল যেটা কিনা আমরা খুবই আর্লি পেয়ে ফেলছি জোয়াও নেভেজের হেডে, তাতে কি তারপরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা গেমটা কন্ট্রোল করি। কিন্তু পর্তুগাল অলওয়েজই এমন টিম যারা কিনা ইদার গোল দিবে না হলে গোল খাবে, এর মাঝখানে জিতবে হারবে এই ডিসিশন হয়ে যাবে। নেভার এরকম হয়েছে যে ওরা হচ্ছে গিয়ে গোল খাইছে, কামব্যাক করছে, অনেক কিছু হয়েছে, এরকম না। ওরা ইদার হারছে না হলে জিতছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগাল 16তে ইউরো জিতছে, 18তে মিজারেবলি ফেল করছে, আবার হচ্ছে গিয়ে নেশনস লিগ জিতে গেছে। তো পর্তুগাল সবসময় এমন টিম। কিন্তু যদি বলতে চাই যে গা বাঁচানোর যে কথাটা, হাঙ্গার অফকোর্স আছে। আর কিন্তু মেসির যেই জিনিসটা আমরা এখনো মেসির পায়ে দেখতে পারি, ইটস ইজ ম্যাজিক। কিন্তু রোনালদোর যেহেতু এখনো ম্যাজিকটা নাই, ওর ওই ক্লিনিক্যালনেস যতটুকুই বাকি, সেইটা অ্যারাউন্ডের টিমকেও অ্যাকচুয়ালি পারফর্ম করতে হবে। দ্য টিম ইজ গুড, দ্য টিম ইজ অ্যামেজিং, আমি যদি কোয়ালিটির কথা বলতে চাই। কিন্তু গতকালকের খেলার মধ্যে অ্যাকচুয়ালি মানে আপনি ভালো টিম দিয়ে কি করবেন যদি আপনি দিন শেষে জয় না পান? অফকোর্স। তো এখন ব্রাজিলের যে অবস্থা, আপনাদের একই অবস্থা যদি বলতে হয়, তাহলে ব্রাজিল আর পর্তুগাল কি ভাই ভাই কিনা এই মুহূর্তে? দুজনে গলায় কাঁধে কাঁধ মিলিয়ে সান্ত্বনা নিচ্ছেন। মানে এটা যদি আমি নাও করে দেই, এটা তো মানে একটা খুবই এস্টাবলিশড জিনিস যে ভাই ভাই। একদম মানে আমার জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই যে ধরেন গতকালকের ম্যাচ দেখে যেটা মনে হয়েছে, যদিও রোনালদো এবং মেসির খেলার ধরন আলাদা, যদি রোনালদো মেসির থেকে কোনো টিপস নিত, মানে ধরেন আপনি রোনালদো, মেসি থেকে কি টিপস নিতেন? ও ওয়াও, এটা আমি কখনোই চিন্তা করিনি। আচ্ছা, আমি যদি রোনালদো হইতাম, আমি মেসি থেকে কোন টিপসটা নিতাম? খেলার ফিটনেসের যে কোনো ভাবে, যে এখনো কিভাবে মেসি সেই ম্যাজিকটা দেখাচ্ছে, যেটা আপনি বলছেন যে রোনালদোর হয়তো বা সেই ম্যাজিকটা নাই, তার বয়স, তার ফিটনেস, কিন্তু এই জায়গাটা হয়তো বা কোনো একটা টিপস নিলে তিনি আরো নিজেকে একটু প্রাণবন্ত করতে পারতেন। প্রবাবলি মানে নিজের যে প্রেশারটা বা নিজের যে দায়ভারটা বা নিজের উপর যেই মানে একটা প্রেশার ওভারঅল যেটা আসে, সেটা নিজের টিমমেটদের সাথে শেয়ার করা। কারণ প্রবাবলি পর্তুগাল টিম অনেক ভালো, কিন্তু এই কোশ্চেনটা তো অফকোর্স সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ঘুরতে দেখি যে টিমমেটদের সাথে হয়তো রোনালদোর কিছু একটা ঝামেলা চলতে থাকে, মানে যার অতটা কিছু হলে তো ঘটে, কিছু না কিছু একটা ঘটে, এটা আমরা শুনতে থাকি। তো সেই জায়গায় মানে আমরা রিসেন্ট কিছু ইয়ার্স, নট নেসেসারিলি রিসেন্ট কিছু ইয়ার, গত 4-5 বছরে মেসির সাথে আর্জেন্টাইন টিমের যে বন্ডটা, মানে আমরা দেখি যে মেসি উল্টা দায়ভার থাকে, সবাই আর্জেন্টিনার ওর ভারটা নিয়ে নেয়। রাইট। তো ওই জিনিসটা আমি মিসিং এখানে
এই জায়গায় হচ্ছে কি আমার কাছে লাগে যে এই কমিউনিকেশনটা যদি রোনালদো আর একটু বেটার করতে পারে নিজের টিমের সাথে, দেন ইট উড বি বেটার। এখানে একটু আসতে চাই মাহি, যেটা আমরা দেখলাম যে একটা ইমোশনাল ব্যাপার দেখতে পেয়েছি, মেসি গোল করার পর কাঁদলেন, তারপর আমরা দেখলাম যে কোচ লিওনেল স্কালোনি তিনি কাঁদলেন, অথচ ফাইনাল 2022 বিশ্বকাপ যখন তারা জেতে এই ভদ্রলোক একদম দাঁড়িয়েছিলেন, শেষ মুহূর্তে তিনি একটু ইমোশনাল হয়ে পড়েন। মানে আপনার কি মনে হয় যে কোচের সঙ্গেও একটা মিল মহব্বত থাকা, কিংবা আপনি যেটা বললেন যে সবাইকে আগলে রাখা, মেসি তো একটা লিডার, সো রোনালদোর একটু দায়িত্ব নিলে হয়তো বা টিম বন্ডিং বা ওই যে যেটা সবসময় একটা অভিযোগ শোনা যায় পাস দেয় না, এটা হয়তো বা চলে আসতো। বেসিক্যালি মানে ওয়ার্ল্ড কাপ বা ন্যাশনাল ফুটবলের যদি কথা বলতে যাই, এই জায়গায় ন্যাশনালিটি আসলে অনেক বড় ব্যাপার, যে মানে নিজের দেশকে আসলে কে কতটুকু করে চাচ্ছে। কারণ তখন দেখা যায় যে 50% কেউ যদি মাঠের মধ্যে দিতে পারে, 70% আপনা আপনিই বের হয়ে যায়। জিনিসটা অনেকটা এইরকম। আমরা যদি আর্জেন্টিনার কথা বলতে যাই, স্ক্যালোনি ইজ অ্যান অ্যামেজিং কোচ। গত 5 বছরে 6-7 বছরে দেখা প্রবাবলি ন্যাশনাল টিমের ক্ষেত্রে হি ইজ দ্য বেস্ট কোচ। সেটা এবারও বেস্ট কোচ হওয়ার দৌড়ে আছে যে তিনি হয়তো বা বিশ্বকাপটা এবারও নিয়ে নিতে পারেন। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you so আমাদেরকে much. সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম পর্তুগালের প্রথম ম্যাচটা নিয়ে, সবাই আসলে হতাশ, তবে হতাশা খুব দ্রুতই দূর হবে।